সবার টেস্ট করবো না। এক নম্বর হলো সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক দুই ভাগ করতে হবে। যারা সিমটোমেটিক তাদের আমি টেস্ট করব। আর অ্যাসিমটোমেটিক যদি হয় সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক দেন অল সিমটোমেটিক ইন্ডিভিজুয়ালস who have history of international travel for last 14 days, who has or symptomatic contact or laboratory confirmed cases, মানে যে কোনো সিমটোমেটিক পেশেন্ট যদি আসে, তার যদি বিদেশে ভ্রমণের অথবা যদি কোনো পজিটিভ পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে হিস্ট্রি থাকে, অথবা কোনো হেলথ ওয়ার্কার যার হলো কোনো কোভিড পেশেন্টের ডিল করতেছে, এরকম যদি কেউ থাকে তাহলে তাকে অবশ্যই টেস্ট করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক পেশেন্ট আসবে যাদের আমরা দেখা যাবে যে কোনো কিছু মিলতেছে না, হয়তো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে বা এরকম কোনো কিছু নিয়ে আসছে, যাদের ক্ষেত্রে আমরা সেই রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে কোনোভাবেই আমরা এক্সপ্লেন করতে পারছি না, সেই সব ক্ষেত্রে অবশ্যই আমাদের কোভিড টেস্ট করতে হবে। আর অ্যাসিমটোমেটিক যদি হয় তাহলে অ্যাসিমটোমেটিক ক্ষেত্রে কখন করব, যদি তার হিস্ট্রি থাকে, কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমি অ্যাসিমটোমেটিক বা ক্যারিয়ার যারা থাকবে তাদেরকে আমরা হলো টেস্ট করব। ঠিক আছে। আরেকটা জিনিস, এখন যেটা WHO লাস্ট যে কথা বলতেছে যে অল হসপিটালাইজড পেশেন্ট শুড বি টেস্ট ফর করোনা। যারা হসপিটালে আসবে বা হসপিটালে ভর্তি হবে তাদেরকে করোনা মানে কোভিড টেস্ট করাতে হবে। তাহলে কোভিড টেস্ট কি কি আছে? এক নম্বর হলো নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন, নাম্বার ওয়ান হলো NAT নেট, যেটা আমরা নেট বলি, এর আগে তোমরা জানো। দুই নম্বর সেরোলজিক্যাল, তিন নম্বর ভাইরাস সিকোয়েন্সিং, ভাইরাস কালচার এবং আদার্স। তার মধ্যে ভাইরাল টেস্ট দুটো করা হয় না, আমরা শুধুমাত্র এক নম্বর NAT যেটা NAAT এবং হলো সেরোলজিক্যাল টেস্ট, এই দুটো মেনলি করি, তাছাড়া আদার টেস্ট গুলো করি। স্পেসিমেন কি কি নেওয়া হয়? স্পেসিমেন নেওয়া হয় হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে। আমাদের দেশে ইউজুয়ালি আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে স্পেসিমেন নিই, নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব আর ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নেওয়া হয়। গত ক্লাসে বলছিলাম যে যেহেতু নাসোফ্যারিঞ্জিয়াল ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নেওয়া হচ্ছে, এই কারণে আমাদের হলো যে পিসিআর পিসিআর বা NNAT যেটা আমরা করতেছি রিয়েল টাইম পিসিআর, সেটা অনলি 63% পজিটিভ আসতেছে এবং বাদ বাকিগুলো ফলস নেগেটিভ আসতেছে। যদি আমরা লোয়ার রেসপিরেটরি একটা স্পেসিমেন নিতে পারতাম, যেমন ধরো স্পুটাম, যদি এন্ডোট্রাকিয়াল এসপিরেশন অথবা ব্রঙ্কোভাস্কুলার লেভেলস, এগুলো যদি নিতে পারতাম, তাই সেক্ষেত্রে আমাদের পজিটিভিটি আরো বেশি পাওয়া যেত। 80 to 90% পর্যন্ত পজিটিভ পাওয়া যায়। এবং দেখা গেছে যে চীনে কিন্তু ওরা ব্রঙ্কোভাস্কুলার লেভেলসটাই বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে। আদার্স এর মধ্যে স্টুল, ব্লাড, তারপর সেরাম এবং অটোপসি ম্যাটেরিয়াল থেকে আমরা হলো টেস্ট করতে পারি। এটা তোমাদের দরকার নাই, এটা জাস্ট একটা স্লাইড। এবার হলো পিসিআর। ঠিক আছে, রিয়েল টাইম পিসিআরটাকে আমরা বলতেছি হলো NNAT। রিয়েল টাইম পিসিআর যেটা করা হচ্ছে এটাই হলো NNAT। এটা থেকে আমরা এগুলো করতে পারি, এগুলো তোমাদের জন্য দরকার নাই। সেরোলজিক্যাল টেস্টিং, সেরোলজিক্যাল টেস্টিং এ হলো যে IgG এবং IgM দুটো অ্যান্টিবডি দেখা হয়, যদিও এটা এখন পর্যন্ত WHO অথবা CDC রিকমেন্ড করে নাই। দ্যাট ইজ ওয়াই এখন পর্যন্ত বাংলাদেশ, যে তোমরা অনেক কিটের নাম শুনছো, যে র্যাপিড কিট অনেকে তৈরি করতেছে, গণস্বাস্থ্য তৈরি করতেছে, কিন্তু যেহেতু WHO বা CDC রিকমেন্ডেশন নাই, সেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে রিকমেন্ডেড করতে পারতেছে না। ঠিক আছে। অনেকে বলতেছে যে কেন গণস্বাস্থ্য কিট রিকমেন্ড করা হচ্ছে না, কারণ এখন পর্যন্ত WHO অথবা CDC এই IgG বা IgM অ্যান্টিবডি বেসড যে সেরোলজিক্যাল কিট গুলো আছে বা অ্যান্টিবডি অ্যান্টিজেন বেসড যে কিট গুলো আছে, সেগুলোকে WHO বা CDC রিকমেন্ডেশন দেয় নাই। দ্যাট ইজ ওয়াই এগুলাকে গভর্নমেন্টও সরাসরি রিকমেন্ড করতে পারছে না। কথা বুঝে গেছে? হ্যালো? জি স্যার। এটা তো তোমরা জানোই যে এটা হলো জাস্ট ডিপস্টিক টেস্ট যেভাবে করে, সব টেস্টই একই ইয়া, যে সেরাম নিয়ে সেরাম দিতে হয়, দিয়ে এভাবে টেস্ট করা হয়, এটা তো জানো। এখানে একটা জিনিস দেখো, নাম্বার 3টা দেখো, যদি কারোর যদি RT-PCR প্লাস হলো IgG IgM এই সবগুলো পজিটিভ থাকে, তখনই বুঝতে হবে যে মানে IgG IgM যে করা হবে, সবাই যে বলতেছে এটা করার জন্য, এটা সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হলো একটা জিনিস দেখো, যদি কারোর যদি IgG IgM পজিটিভ থাকে এবং তার যদি রিয়েল টাইম PCR ও পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে পেশেন্ট অ্যাক্টিভ ফেজ অফ ইনফেকশন আছে। তার মানে সে এখন হলো
সে হলো যে ইজ এ ক্যারিয়ার, সে অ্যাক্টিভ স্টেজে আছে এবং সে অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ, তার থেকে অন্যরা করোনাতে এফেক্টেড হতে পারে। এবং লাস্টেরটা দেখো, যদি আরটিপিসিআর নেগেটিভ হয় এবং আইজিজি আইজিএম বোথ যদি পজিটিভ হয়, তাহলে পেশেন্ট মে বি ইন দি রিকভারি স্টেজ অফ ইনফেকশন অর আরটিপিসিআর টেস্ট মে বি ফলস নেগেটিভ। দ্যাট ইজ ওয়াই আমরা বলতেছি না যে আরটিপিসিআর নেগেটিভ, আরটিপিসিআর দেখা যায় 2 বার করার পরও আরটিপিসিআর নেগেটিভ থাকতেছে, সেক্ষেত্রে অনেকে বলতেছে না করোনা হয়নি। এই জন্য যদি আমাদের এরকম যদি আইজিজি আইজিএম মানে অ্যান্টিবডি টেস্টিং গুলো করার সুবিধা থাকতো, তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারতাম। কারণ এখন আমরা শুধুমাত্র আরটিপিসিআর করতেছি, আরটিপিসিআর নেগেটিভ মানে অনেকে বুঝতেছে যে না আমার তো করোনা নেই, কিন্তু বলতে হবে যে দেখা গেছে যে যদি ভাইরাল লোড বেশি না থাকে এবং যদি স্যাম্পল ঠিক মতো নেওয়া না হয়, প্লাস হলো স্যাম্পল নিয়ে যদি ঠিক মতো স্টোর করা না হয় বা স্যাম্পল ঠিক সময়ের মতো পৌঁছানো না হয়, তাহলে কিন্তু এটা ফলস নেগেটিভ রেজাল্ট দেয়। দ্যাট ইজ ওয়াই এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি আইজিজি আইজিএম বা তোমার হলো যে তোমাদের আমরা যদি এদেরকে র্যাপিড টেস্ট গুলো করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এইসব পেশেন্টকে একেবারে কনফার্ম ঠিক না, মানে একটা আমরা একটা কনক্লুসিভ একটা কোনো রেজাল্ট দিতে পারতাম। ঠিক আছে, তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অফ দি সিরোলজিক্যাল টেস্ট। এবার যদি আমরা দেখি হেমাটোলজিক্যাল, মানে হলো যদি আমি হলো সিবিসি করি, তাহলে সিবিসি তে একটা জিনিস দেখো যে এখানে আমি বলছি যে ডাব্লিউবিসি ইনক্রিজ, নিউট্রোফিল ইনক্রিজ, থ্রম্বোসাইট কাউন্ট ডিক্রিজ, লিম্ফোসাইট কাউন্ট ডিক্রিজ। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে কিন্তু লিউকোপেনিয়া উইথ নিউট্রোপেনিয়া উইথ লিম্ফোসাইটোপেনিয়া উইথ থ্রম্বোসাইটোপেনিয়া হয়। মানে হলো মোটামুটি প্যানসাইটোপেনিয়া ঠিক না, কারণ হিমোগ্লোবিন লেভেল ঠিক থাকে, বাইসাইটোপেনিয়ার মতো ফিচার পাওয়া যায় অ্যাডাল্টের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? হ্যালো, আচ্ছা তোমরা মাঝে মাঝে জিসার টিসার বলো না, তো বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো কিনা। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিসি কাউন্টটা বেশি থাকবে, নিউট্রোফিল কাউন্টটা বেশি থাকবে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে নিউট্রোফিল কাউন্ট কম থাকবে, প্লাস ডাব্লিউবিসি কাউন্ট কম থাকবে, প্লাস হলো থ্রম্বোসাইট কাউন্ট কম থাকবে, মানে এটা বাইসাইটোপেনিয়ার মতো থাকবে। সাথে হলো যে এই যে বায়োকেমিক্যাল প্যারামিটার গুলো যেগুলো আমরা করব, ঠিক আছে, এএসটি, এএলটি, বিলিরুবিন, এলডিএইচ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সিআরপি সবই বেড়ে যাবে। ঠিক আছে, এখানে একটা বোধহয় সিআরপিটা মিস গেছে, সরি সিআরপি পরে আছে, ইনফ্লামেটরি মার্কার্স এর মধ্যে আছে, সিআরপিটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে কোভিড এর ক্ষেত্রে সিআরপি খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো সিআরপি দেখা যাবে যে সিআরপি অনেক বেড়ে গেছে, 98 বা 96 এরকম বা 100 করে সিআরপি, কিন্তু আমি যখন সিবিসি দেখছি যে ডাব্লিউবিসি কাউন্ট কম, মানে হলো যে ডাব্লিউবিসি কাউন্ট কম প্লাস হলো নিউট্রোফিল কাউন্ট কম। ইউজুয়ালি সিআরপি যখন বাড়ে তখন নিউট্রোফিল কাউন্ট এমনি বাড়ে। ঠিক আছে, সুতরাং যদি কোনো পেশেন্টের সিবিসি তে দেখা যায় যে যদি কারো লোক বাইসাইটোপেনিয়ার সাথে থাকে, সেই সাথে সিআরপি যদি অনেক বেশি থাকে, তাহলে অবশ্যই আমাকে এটা কোভিড সাসপেক্ট করতে হবে। দিস ইজ দ্য মানে এটাই সিগনিফিকেন্ট যে আমরা হলো প্রতিটা পেশেন্টেই যখন পঞ্চম দিনে তারা যখন একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে, পেশেন্টটাকে যখন আমি কোভিড মানে আরটিপিসিআর করতে দিব, সেই সাথে সিবিসি করাবো, সিবিসি সাথে সিআরপি, মানে 5টা টেস্ট করাতে হবে, সিবিসি, সিআরপি, সাথে হলো সেরাম ফেরিটিন, ডি ডাইমার করতে পারলে খুব ভালো, ডি ডাইমার যদি না করতে পারে তাহলে কোনো সমস্যা নাই, সেই সাথে করতে হবে হলো তোমার হলো এএলটি, এসটি, এলডিএইচ। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কি করব আমরা, সিবিসি করব, সাথে সিআরপি করব, তার সাথে হলো সেরাম ফেরিটিন করব, এলডিএইচ করব এবং লিভার ফাংশন টেস্ট করব। এগুলো দেখা যাবে যে সব বেশিরভাগই ইনক্রিজড হয়ে গেছে এবং হলো অনেক ক্ষেত্রে যে 4-6 ফোল্ড ইনক্রিজ। যদি ডি ডাইমার যারা করার ক্যাপাবিলিটি থাকবে তাদেরকে অবশ্যই ডি ডাইমার এবং প্রোলাক্টিন লেভেল করতে দিতে হবে। যাদের করার ক্যাপাবিলিটি থাকবে তাদেরকে ডি ডাইমার এবং সাথে হলো প্রোক্যালসিটোনিন লেভেলটা করতে দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? হ্যালো, তাহলে কেউ একজন বলো কি কি টেস্ট করাবা? সিবিসি, সিআরপি, সেরাম ক্রিয়েটিনিন, ডি ডাইমার, এএলটি, এএসটি, এলডি। প্রোক্যালসিটোনিন যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্রোক্যালসিটোনিনটা করতে হবে। ঠিক আছে,
তাহলে মোটামুটি ল্যাব ইনভেস্টিগেশন এই শেষ হলো না, কারণ হলো এরপরে অবশ্যই ইয়া করতে হবে, কি জানি হলো ইমেজিং করতে হবে। ইমেজিং এর মধ্যে হলো এক্স-রে চেস্ট, সিটি চেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাম অফ দি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, এটা বলতে হবে। এক্স-রে চেস্ট, সিটি চেস্ট, সেই সাথে আল্ট্রাসোনোগ্রাম অফ দি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, ঠিক আছে। এন্ড ম্যানেজমেন্টকে আমি কালকে বলছিলাম যে ম্যানেজমেন্ট যখন আমি করবো একটা পেশেন্টকে, তখন আমরা পেশেন্টকে 4টা ভাগে ভাগ করবো, যে পেশেন্ট কি মাইল্ড না মডারেট না সিভিয়ার না ক্রিটিক্যাল, কোন পোর্শনে আছে, ঠিক আছে। মাইল্ড পোর্শনে আছে না মডারেট পোর্শনে আছে না সিভিয়ার অথবা ক্রিটিক্যাল। তাহলে আমি কি করে বুঝবো যে পেশেন্ট মাইল্ড আছে অথবা মডারেট অথবা সিভিয়ার অথবা ক্রিটিক্যাল আছে? এটা দেখার জন্য দেখো নিউমোনিয়ার নিচে একটা স্কোরিং সিস্টেম আছে, সিআরবি, ঠিক আছে। এটাকে কার্ভ স্কোর বলা হয়, সিইউআরবি, আসলে এখানে ইউটা নাই, ইউটা বাদ দেওয়া হয়েছে, সিআরবি মানে সিইউআরবি, এটা কার্ভ একটা স্কোরিং। এই স্কোরিংটা দেখে আমরা হলো বলতে পারবো যে পেশেন্টের হলো যে তোমার স্কোর কত। মনে রাখতে হবে যে এখানে যদি মাইল্ড 0 to 1 থাকে তাহলে স্কোর হলো মাইল্ড, 0 to 2 বা 0 to 3 হলে মডারেট টু সিভিয়ার, আর হলো যদি 4 হয় তাহলে এটা এই স্কোরটা হলো ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছাবে, ঠিক আছে। সুতরাং স্কোরিংটা কার্ভ স্কোর, সিইউআরবি। সিইউআরবি জিনিসটা কি, এনিওয়ান কে বলতে পারবে কার্ভ স্কোরটা কি? হ্যাঁ, গুড। সি থেকে হলো কনফিউশন, বি থেকে হলো যে তুমি কি বললা, মানে হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ঠিক আছে। হ্যালো হ্যালো, সিইউআরবি, সি তে হলো কনফিউশন, বি তে হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, তারপর হলো আরে কি, আর এর রেসপিরেটরি রেট, আর হলো এস এ, ও সরি, বি তে হলো ব্লাড প্রেশার, আর আরেকটা আছে এজ, ঠিক আছে। এজ হলো মোর দেন 65, এজ যদি মোর দেন 65 হয় প্রতিটার জন্য হলো, যদি না হয় তাহলে 0, হলে হলো +1, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে এখানে যদিও বলছিল 4, ইউজুয়ালি 5, তার মানে কেউ যদি 65 বছর উপরে হয় এবং পেশেন্ট যদি কনফিউজ থাকে, পেশেন্টের যদি রেসপিরেটরি রেট 30 বেশি থাকে এবং হলো সিস্টোলিক বিপি ডায়াস্টোলিক বিপি, যদি সিস্টোলিক বিপি মোট কথা 90-60 নিচে থাকে, তাহলে তোমার স্কোর কত হবে? হ্যালো, এনিওয়ান? হ্যাঁ, স্কোর হবে 4। তাহলে পেশেন্টটা কোথায় যাবে? পেশেন্টটাকে আমি আইসিইউ তো, মানে পেশেন্টটাকে আমি ভাগ করবো কিভাবে? ক্রিটিক্যাল হিসাবে, ঠিক না। পেশেন্টটাকে আমরা ডিভাইড করবো কিভাবে? ক্রিটিক্যাল, মাইল্ডও না মডারেটও না সিভিয়ারও না, এটা হলো ক্রিটিক্যাল স্টেজ আছে, সেই পেশেন্টকে ক্রিটিক্যাল স্টেজে গেলে কি ম্যানেজমেন্ট হবে এটা পরে। কিন্তু আমি কিভাবে স্টেজিং করছি এটা বোঝা গেছে তো, যে কার্ভ যে স্কোরিংটা আছে, নিউমোনিয়ার যে কার্ভ স্কোরিংটা আছে, সেই কার্ভ স্কোরিং হিসাবে আমি পেশেন্টকে 1, 0 to 5 এই কয়েকটার মধ্যে পুট করব, এবং হলো কার্ভের মধ্যে 1 নম্বর হলো সি তে কনফিউশন, আর ইউতে হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, আর এ হলো রেসপিরেটরি রেট, বিতে হলো ব্লাড প্রেশার, প্লাস হলো এজ যদি মোর দেন 65 অর মোর, এর বেশি যদি হয়, তাহলে প্রতিটার জন্য 1 করে 5-এ 5, যদি সবগুলো থাকে তাহলে তার স্কোর হবে 5, যদি কোনোটা না থাকে তাহলে স্কোর হবে 0। যদি 0 হয় তাহলে তাকে কি ভাববো আমরা, মাইল্ড। আর যদি 0 to 2 হয় বা 2 হয় তাহলে তাকে মডারেট, যদি 3 হয় তাহলে সিভিয়ার, আর হলো 4 হলে তাকে আমরা বলবো ক্রিটিক্যাল, ঠিক আছে। একটা জিনিস, আর 2 নাম্বার জিনিস, একটা টার্ম আছে সেটা হ্যাপি হাইপোক্সিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টই বলে যে দেখতেছো এখন ফেসবুকেও দেখবা যে কালকে রাতেও মানে সারাদিন ভালো ছিল, হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে যায়। এর কারণ কি জানো? এর কারণ হলো এইসব পেশেন্ট হ্যাপি হাইপোক্সিক, মানে পেশেন্টে দেখা যাবে যে আমি যদি অক্সিজেন স্যাচুরেশন দেখি, স্যাচুরেশন হলো <93, কিন্তু পেশেন্টের কোনো হাইপোক্সিয়া ফিচার নাই। এরকম আমার পেশেন্ট পাইছি যে পেশেন্টের হলো, যে আমরা যখন পালস অক্সিমেট্রি করে দেখছি, পেশেন্ট হেঁটে হেঁটে আসছে আমাদের কাছে, যে সবকিছু ভালো,
ডাক্তার সাহেব কোনো সমস্যা নাই, শুধু এক্সরেতে দেখা গেছে প্যাচি ওপাসিটি আছে। কিন্তু যখনই পালস অক্সিমিটার করা হয়েছে তখন দেখা গেছে পালস অক্সিমিটার তার অক্সিজেন স্যাচুরেশন 80/85 এবং 2 থেকে 3 ঘন্টা পরে পেশেন্টের সিভিয়ার রেসপিরেটরি স্ট্রেস শুরু হয়েছে এবং পেশেন্ট হলো আলটিমেটলি এক্সপায়ার করছে। এবং যেগুলা হলো দেখবা যে আমাদের ফেসবুকে বা অনেক জায়গায় দেখতেছো যে পেশেন্ট ভালো ছিল, ভালো পেশেন্ট হঠাৎ করে খারাপ হয়ে যাইতেছে। আসলে ভালো পেশেন্ট খারাপ হচ্ছে না, এই পেশেন্ট আগে থেকেই খারাপ ছিল, পেশেন্ট অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়নি। অক্সিজেন স্যাচুরেশন দেখা গেলে আগে থেকে বোঝা যায়। সুতরাং সবগুলা পেশেন্টকে অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। কারণ হলো যে এই কোভিডে অনেক পেশেন্টই হ্যাপি হাইপোক্সিক থাকে। বুঝা গেছে কথা? সবাই বুঝতে পারছো? জি স্যার। এইসব জিনিস যেন পরীক্ষার সময় ভুল না হয়, ঠিক আছে? পরীক্ষার সময় সার্জারি জিজ্ঞাসা করে যে একটা তুমি কোভিড ওয়ার্ডে ডিউটি করতেছো, তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ডায়াগনস্টিক টুলটা কি হবে, বা তুমি কি নিয়ে কোভিড ইউনিটে যেতে চাও একটা পেশেন্ট দেখার জন্য? স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মেশিন, না পালস অক্সিমিটার, কোনটা? তোমাকে যদি বলা হয় যে একটা মাত্র তুমি ইনস্ট্রুমেন্ট নিয়ে যাবা, তাহলে কোনটা নিয়ে যাবা? হ্যাঁ, পালস অক্সিমিটার। কিছু থাকুক বা না থাকুক, কোভিড ওয়ার্ডে যদি ডিউটি করতে হয় তাহলে তোমার কাছে অবশ্যই পালস অক্সিমিটার থাকতে হবে, ঠিক আছে? কারণ এক্সরে করে তুমি অস্কাল্ট করে একটা পেশেন্টের, হ্যাঁ রেসপিরেটরি রেট তুমি তো এমনি গুনতে পারছো, ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট, অবশ্যই ব্লাড প্রেশার মেজার করতে হবে, কিন্তু তুমি স্টেথো দিয়ে পেশেন্টের লাং অস্কাল্ট করে খুব ভালো কিছু ফাইন্ডিং পাওয়া যাবে না, ঠিক আছে? সুতরাং এসব ক্ষেত্রে প্রথমত যেটা করতে হবে সেটা পালস অক্সিমিটার দিয়ে অবশ্যই SpO2টা দেখতে হবে। তাহলে এখন আমরা ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে আসলাম হলো মাইল্ড কেস উইদাউট কোমরবিলিটি অবশ্যই বাসায় থাকবে এবং হলো হোম ম্যানেজমেন্ট পাবে। মাইল্ড কেস সাথে যদি কোমরবিলিটি থাকে অথবা মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল, এইসব পেশেন্টকে অবশ্যই হসপিটালে পাঠাতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে কাদেরকে আমরা হসপিটাল অ্যাডমিট করব? যদি সে মাইল্ড কেস হয় এবং সাথে যদি কোনো কর্মবিরতি না থাকে তাহলে পেশেন্টকে আমরা বাসায় রাখবো এবং বাসায় ট্রিটমেন্ট করব। পেশেন্টের যদি মাইল্ড কেসের সাথে কোমরবিরতি থাকে অথবা পেশেন্টের যদি মডারেট সিভিয়ার অথবা ক্রিটিক্যাল যদি কোনো কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে হসপিটালে অ্যাডমিট করব। বুঝা গেছে? হ্যালো? তাহলে যখন আমরা বাসায় রাখবো এদেরকে, ঠিক আছে, মাইল্ড কেস যারা হলো বাসায় থাকবে তাদেরকে আমরা কি কি অ্যাডভাইস দেবো? সেই অ্যাডভাইস গুলো এখানে লেখা আছে যে বাসায় থাকবে, সে হলো কোয়ারেন্টাইনে থাকবে, কোনো ভিজিটর পাবে না, তারপর হ্যান্ড ওয়াশ করবে, মাস্ক ব্যবহার করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সে হলো কল সেন্টারে কথা বলবে অথবা হসপিটালে অ্যাডমিট হয়ে যাবে, ঠিক আছে? এবং তার যদি টেম্পারেচার মোর দেন 100 থাকে তাহলে সে হলো অবশ্যই হলো যে ইয়া পাবে, কি জানি হলো প্যারাসিটামল পাবে, অ্যান্টিহিস্টামিন পাবে, অ্যান্টিটাসিভ দিতে হবে যদি তার হলো এক্সপেক্টরেন্ট দেওয়ার প্রয়োজন হয়। এখন নতুন গাইডলাইন এটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো একটা আলাদা কালি দিয়ে লেখা আছে আনফ্রাকশনেটেড হেপারিন, মানে হলো এখন বলা হচ্ছে প্রতিটা মাইল্ড কেসের সাথে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, মাইল্ড কেস উইথ রিস্ক ফ্যাক্টর, তাদেরকে অবশ্যই সাবকিউটেনিয়াসলি পার ডে প্রোফাইলেকটিক ডোজে হেপারিন অথবা ইনক্সাপারিন দিতে হবে। কথা বুঝা গেছে? হ্যালো? হ্যালো? জি স্যার। মোট কথা মাইল্ড কেস হলে আমরা কিছুই করব না, মাইল্ড কেসের সাথে তার যদি রিস্ক ফ্যাক্টর থাকে এবং সে পেশেন্টকে, তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে থ্রম্বোলাইটিক প্রোফাইল্যাক্সিস তাকে দিতে হবে। মনে থাকবে মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা কিছু দিব না, কিন্তু মাইল্ড কেসের সাথে যদি তার কোমরবিডিটি থাকে তাহলে আমরা তাকে দিব হলো প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিটাসিভ, সেই সাথে আমরা অ্যান্টি থ্রম্বোলাইটিক এজেন্ট দিব, যেমন হলো সরি থ্রম্বোলাইটিক এজেন্ট দিব, যেমন হলো হেপারিন, ইনক্সাপারিন, এটা দিব, ঠিক আছে? এটা হলো মাইল্ড কেসের সাথে যদি কোমরবিডিটি থাকে, আর কোমরবিডিটি না থাকলে কিছু দিব না। এখন হোম ম্যানেজমেন্টের সাথে আমরা তো এগুলো জানি যে আমরা কি কি দেখবো, যে ডিসনি আছে কিনা, চেস্ট পেন আছে কিনা, এগুলো যদি থাকে কখন পেশেন্ট হলো যে হসপিটালে চলে আসবে বা ভর্তি হবে। মাইল্ড কেসের পেশেন্টই কখন হসপিটালে ভর্তি হবে যদি তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে অথবা কাফ আর ফিভার যদি খুব বেশি বেড়ে যায়, তা সে যদি কনফিউশনে আসে অথবা লেথার্জিক বেশি থাকে অথবা SpO2, সবসময় হলো SpO2 স্যাচুরেশন দেখতে হবে।
SpO2 যদি লেস দ্যান 93 এর নিচে চলে আসে তাকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। ক্লিয়ার? Yes, sir. এখন হলো যে এটা তো আচ্ছা এটা এটা তোমাদের দরকার নাই। হসপিটালে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া একটাই, সেটা হলো মাইল্ড কেসের সাথে যদি কারোর কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, অথবা মাইল্ড কেস উইদাউট রিস্ক ফ্যাক্টর, তার যদি এই নতুন করে কোনো কিছু শুরু হয়, যেমন ওই চারটা যে পয়েন্ট বললাম সেই চারটা পয়েন্টের সাথে তার যদি হাইপোক্সিয়া হয় সেই ক্ষেত্রে, এবং হলো যদি মাইল্ড মডারেট অথবা সিভিয়ার অথবা ক্রিটিক্যাল কন্ডিশন হয়, পেশেন্টকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে। ঠিক আছে? এবং রেসপিরেটরি ডিস্ট্রেস যদি যে কোনো পেশেন্টের যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তাকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। কারণ কি, রেসপিরেটরি ডিস্ট্রেসকে যদি আমরা অন্য কোনোভাবে যদি কোনো পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, তাকে যদি আমরা অন্য কোনো ডায়াগনোসিসে ফেলতে না পারি, তাহলে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে দিস মে বি কেস অফ কোভিড। এখন এটা তো হসপিটালাইজড পেশেন্টের জন্য তোমরা জানো যে কি কি করবা, সাপোর্টিভ থেরাপি দিবা। মোট কথা হলো জেনারেল ম্যানেজমেন্ট। আমরা যখন বলছিলাম ম্যানেজমেন্টের চারটা পার্ট, নাম্বার 1 জেনারেল ম্যানেজমেন্ট, 2 নাম্বার স্পেসিফিক ম্যানেজমেন্ট, 3 নাম্বার হলো সরি 1 নম্বর কাউন্সিলিং, 2 নম্বর জেনারেল ম্যানেজমেন্ট, 3 নম্বর স্পেসিফিক ম্যানেজমেন্ট, 4 নম্বর হলো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এটা হলো জেনারেল ম্যানেজমেন্ট লেখা আছে। বুঝা গেছে? এগুলো দরকার নাই। এই আচ্ছা এই স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, Ji, sir. এই স্লাইডটা সবাই দেখতে পাচ্ছ? Ji, sir. দেখো এই স্লাইডে হলো যে স্লাইডটা কোনো কিছু না, এটা হলো ট্রাই সিস্টেম। মানে আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসবে, পেশেন্টটাকে প্রথমে আমাকে ভাগ করতে হবে যে পেশেন্টটা কি কোভিড না নন কোভিড। এখন যেটা নিয়ে মেন সমস্যা যে পেশেন্ট কি কোভিড না নন কোভিড। যদি কোভিড হয় তাহলে সেক্ষেত্রে যদি কোভিডের সিমটম থাকে, তার টেস্ট করা নেই কিন্তু কোভিডের সিমটম আছে, তাহলে তাকে আমরা সাসপেক্টেড কেস হিসাবে ভর্তি করব। আর যদি পেশেন্টের যদি কোভিডের মতো কোনো সিমটম না থাকে, তখন আমরা নন কোভিডে তাকে পাঠিয়ে দেব। ঠিক আছে? এই জিনিসটা এখানে খুব সুন্দর করে এই স্লাইডটা লেখা আছে। আমার মনে হয় যে এই স্লাইডটা যদি ভালো মতো পড়ো, জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? দেখো এখানে লেখা আছে, দেখো সিমটমের সাথে লেখা আছে ফিভার মোর দেন কি 37 ডিগ্রি, মানে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, কাফ, ডিজনিয়া, সোট সোট, এগুলো যদি মোট কথা যদি কোভিডে কিছু থাকে, সাথে হলো কোভিড টেস্ট যদি করা থাকে, করা নাই, করা থাকলে তো কনফার্ম হয়ে গেল, করা যদি না থাকে তাহলে সাসপেক্টেড কেস। এইসব কেসকে আমরা তখন ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এবং ক্লাসিফিকেশনের জন্য ভর্তি করলাম। ভর্তি করার পরে দেখলাম যে এটা কি মাইল্ড কেস না মডারেট কেস না সিভিয়ার কেস না ক্রিটিক্যাল। যদি মডারেট, সিভিয়ার বা ক্রিটিক্যাল হয় তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে তাকে হলো প্রথমে আমরা অক্সিজেন দিব। ঠিক আছে? যে কেসই হোক, একমাত্র সিভিয়ার কেস ছাড়া, সরি একমাত্র ক্রিটিক্যাল কেস ছাড়া মডারেট বা সিভিয়ার হলে তাকে আমাকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দিয়ে দেখতে হবে যে অক্সিজেন দেওয়ার পরে সে হলো মানে ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি অক্সিজেন দেওয়ার পর ইমপ্রুভ হয় তাহলে অবশ্যই আইসোলেশন ওয়ার্ডে রাখবো, আইসোলেশন ওয়ার্ডে রেখে তাকে ট্রিটমেন্ট করব। আর যদি অক্সিজেন দেওয়ার পরও মানে নেজাল ক্যানুলাতে অক্সিজেন কতটুকু দেওয়া যায়, 6 লিটারের বেশি দেওয়া যায় না। ঠিক আছে? আমাদের যে নর্মাল যে নেজাল ক্যানুলা আছে সেটাতে 6 লিটারের বেশি দেওয়া যায় না। কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা এখন পাওয়া যায়, অথবা বাইপ্যাপ মেশিন, সিপ্যাপ, বাইপ্যাপ, এইসব মেশিনে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। বুঝা গেছে? ইয়েস অর নো? বুঝা গেছে সবাই? একটা জিনিস মনে রাখবা, তোমাদের হসপিটাল কিন্তু কোভিড হসপিটাল, সুতরাং যখনই স্যাররা পরীক্ষা নিতে আসবে মনে করবে যে তোমরা সবকিছু জানো, তোমরা সবকিছু দেখছো। ঠিক আছে? বা তোমাদের সবকিছু বলা হয়েছে। সুতরাং যখনই একটা পেশেন্ট আসবে, পেশেন্টের প্রথমে দেখতে হবে যে অক্সিজেন স্যাচুরেশন কত। অক্সিজেন স্যাচুরেশন যদি 93 নিচে থাকে তাকে অবশ্যই আমরা অক্সিজেন দিব। এবং অক্সিজেন প্রথমে কত করবো, 2 to 6 লিটারের মধ্যে। মানে প্রথমে আমরা নর্মাল নেজাল ক্যানুলা দিয়ে 2 লিটার পার মিনিট করে দিব, সেটা আস্তে আস্তে বাড়িয়ে 6 লিটার পর্যন্ত দিতে পারবো। 6 লিটারে দেওয়ার পরেও যদি দেখা যায় তার স্যাচুরেশন বাড়ছে না, তখন আমরা তাকে অক্সিজেন আরো বেশি দিব, এবং এটা নর্মাল নেজাল ক্যানুলা দেওয়া হবে না। সেক্ষেত্রে হাইফ্লো নেজাল ক্যানুলা অথবা সিপ্যাপ অথবা বাইপ্যাপ মেশিন লাগবে। ঠিক আছে? এবং এরপরেও যদি দেখা যায় যে পেশেন্টের বাইপ্যাপ বা সিপ্যাপ অথবা হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়েও পেশেন্টের কন্ডিশন ভালো না, তখন আমরা তাকে আইসিইউতে শিফট করবো। এবং যেসব পেশেন্টকে আইসিইউতে শিফট করার দরকার পড়বে না তাদেরকে ট্রিটমেন্ট করবো কোথায়? আইসোলেশন ওয়ার্ডে।
এবং আরেকটা জিনিস, যদি কোনো কোভিড সাসপেক্ট পেশেন্ট থাকে, যতক্ষণ না পেশেন্টটাকে তুমি কোভিড ডিক্লেয়ার করতেছো, সে পেশেন্টকে অবশ্যই তোমাকে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে, এবং আইসোলেশন ওয়ার্ডটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন একটা বেড থেকে আরেকটা বেডের মধ্যে অবশ্যই 6 ফিট ডিস্টেন্স থাকে। ঠিক আছে? এখন যদি আমরা পেশেন্টকে আসলো, পেশেন্টকে আইসোলেশন ওয়ার্ডে আছে, সেখানে দেখা গেল যে পেশেন্টের COVID-19 হলো যে নেগেটিভ হওয়ার পরও পেশেন্টকে অবশ্যই সাসপেক্টেড জোনে রাখতে হবে, এবং পরবর্তী পরপর যদি 2 বার করে কোভিড টেস্ট করার পর পেশেন্টের যদি নেগেটিভ আসে এবং পেশেন্টের যদি কোনো সিমটম না থাকে, তার রিপোর্ট যদি ব্লাড রিপোর্ট, এক্সরে রিপোর্ট সব যদি নর্মাল থাকে, তখন পেশেন্ট আমরা বলবো যে না, আপনি করোনা নাই, আপনি করোনা ফ্রি, আপনি এখন যদি ইয়া হয় তাহলে আমরা তাকে শিফট করে দেবো নন কোভিড ইউনিটে, অথবা তাকে ছুটি দেবো। 1 মিনিট, জাস্ট 1 মিনিট, এটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, নিচে গিয়ে না শুরু করছি কিছু না। ঠিক আছে, আপনি sure, sure. না না, এখন মডারেট কেস, তাহলে মডারেট কেসের ক্ষেত্রে আমরা হলো যে তাকে পেশেন্টকে হসপিটালে ভর্তি করব, ভর্তি করে তাকে হলো নেজাল ক্যানুলা দিয়ে আমরা তাকে হলো অক্সিজেন দিব, সেই সাথে তাকে আমরা হলো অ্যান্টিভাইরাল দিব। অ্যান্টিভাইরাল কি দেওয়া হয়? ফ্যাভিপিরাভির। ঠিক আছে? অ্যান্টিভাইরাল কি দেওয়া হয়? এই সবাই বলো, অ্যান্টিভাইরাল নাম বলো সবাই। ফ্লাভিপিরাভির। Favipiravir. ঠিক আছে, এটা না বলতে পারলে কিন্তু পরীক্ষার সময় মাথার মধ্যে বাইরে অনেক। অ্যান্টিভাইরাল যদি দেওয়া হয় তাহলে যাকে আমরা ভর্তি করতেছি না, মানে যাকে আমরা ইনজেক্টেবল দিচ্ছি না, ওরাল দিচ্ছি। ওরাল কাদেরকে দিচ্ছি? মডারেট কেসে। মডারেট কেসে আমরা ওরাল দিচ্ছি, ওরাল ফ্যাভিপিরাভির দিচ্ছি। ঠিক আছে? আর কিছু জানা দরকার নাই, শুধুমাত্র পেশেন্টকে তাহলে আমরা হলো সিমটোমেটিক যে কেসগুলো, সিমটোমেটিক মাইল্ড কেসের মধ্যে প্যারাসিটামল দিলাম, অ্যান্টিটাসিভ দিলাম, তারপর হলো ফেক্সোফেনাডিন দিলাম বা অ্যান্টিহিস্টামিন দিলাম। তার সাথে মডারেট কেস হলে তাকে আমরা অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরাভির শুরু করব। সেই সাথে তাকে আমরা হলো ওরাল স্টেরয়েড দিব যদি পেশেন্টের দরকার হয়। এটা কিন্তু দরকার যদি হয় তাহলে আমরা তাকে ওরাল মিথাইল প্রেডনিসোলোন দিব, যদি দরকার হয়। ঠিক আছে? কখন দরকার হবে? যদি দেখা যায় যে পেশেন্টকে আমরা অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়ার পরও পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ফল করতেছে, সেই সব ক্ষেত্রে পেশেন্টকে আমরা ওরাল মিথাইল প্রেডনিসোলোন দেব। কথা বুঝা গেছে? এবং পেশেন্টকে আমি সব পেশেন্টকে বলছি যে মাইল্ড কেসের সাথে তার যদি মাইল্ড কেস, তার সাথে যদি তার যদি কোনো কমরবিডিটি থাকে অথবা মডারেট কেস যদি হয়, তাহলে তাকে অবশ্যই আনফ্র্যাকশনেটেড হেপারিন অথবা তোমার হলো ইনোক্সোরাপিন দিতে হবে। ঠিক আছে? এবং এখানে দিতে হবে বিডি ডোজে। আমরা আগের ক্ষেত্রে দিছিলাম সিঙ্গেল ডোজ, এখানে হেপারিন বা তোমার হলো যে থ্রম্বোলাইটিক যে এজেন্ট গুলো আছে সেগুলোকে আমরা বিডি ডোজে দিব। ঠিক আছে? আর যদি দেখা যায় যে পেশেন্টের মডারেট থেকে সিভিয়ার কেসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হলো ওরাল ফ্যাভিপিরাভিরের পরিবর্তে রেমডেসিভির দিব। হ্যালো হ্যালো, তাহলে আমি sir. এখানে ড্রাগের কথা কয়টা ড্রাগের কথা বলছি? অ্যান্টিভাইরাল 2টা ড্রাগের নাম বলছি। কি কি ড্রাগের নাম বলছি? অ্যান্টিভাইরাল পিরাভির হলো ওরাল, আর হলো রেমডেসিভির হলো তোমার হলো ইনজেক্টেবল। যদি ফ্যাভিপিরাভির দেওয়া হয় ওরাল, যদি পেশেন্ট নিতে না পারে অথবা পেশেন্ট যদি সিভিয়ার কন্ডিশনে আসে, তখন আমরা তাকে ফ্যাভিপিরাভিরের পরিবর্তে রেমডেসিভির দিব। ঠিক আছে? এই 2টা অ্যান্টিভাইরালের নাম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? ডোন্টস, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। কোনো পেশেন্টকে এখানে পারতপক্ষে পেশেন্টকে নেবুলাইজ করা যাবে না, পেশেন্টকে ব্যাক মাস ভেন্টিলেশন দেওয়া যাবে না, পেশেন্টকে ইউজুয়ালি আমরা হলো যে
দিব না, সেই সাথে পেশেন্টকে পারতপক্ষে ব্যাক মাস ভেন্টিলেশন দিব না, এবং হলো পারতপক্ষে পেশেন্টকে আমরা ভেন্টিলেটরে উঠাবো না। বুঝা গেছে? এগুলো হলো যে আমি সবসময় বলছি যে যদি পেশেন্টকে প্রথমে আমরা হলো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিব 2 to 6 লিটারের মধ্যে, 6 লিটারের পরেও যদি তার অক্সিজেন স্যাচুরেশন বেশি না থাকে তখন আমরা হাইফ্লো নেজাল ক্যানুলা দিব, অথবা বাইপ্যাপ মেশিন অথবা সিপ্যাপ মেশিন দিব। এগুলো যদি কোনো সবকিছুতে ফেল করে যায় তখন এই পেশেন্টকে হলো যে ইনক্রিজিং রেসপিরেটরি সাইন এন্ড সিম্পটম, যদি মানে মডারেট কেসেও যদি কোনো ক্ষেত্রে বা নিউমোনিয়া যদি থাকে, রেডিওলজিক্যালি অপাসিটি থাকে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়, তাহলে অবশ্যই পেশেন্টকে আইসিইউ অথবা এইচডিইউ তে পাঠাতে হবে। আইসিইউ তে পাঠানো মানে এই না যে আইসিইউ তে গেল আমি সাথে সাথে তাকে ভেন্টিলেটরে দিয়ে দেবো। আইসিইউ তে গিয়ে আমি তাকে মনিটরটা ভালো মতো করতে পারবো, কারণ একটা আইসিইউ তে একটা পেশেন্ট যখন ভর্তি হবে তখন তাকে যেভাবে মনিটর করা যাবে তোমার হলো যে আইসোলেশন ওয়ার্ডে সেভাবে মনিটর করা যাবে না। দ্যাট ইজ ওয়াই পেশেন্টকে আমরা এইচডিইউ এবং আইসিইউ নিতে বলি। ক্লিয়ার? ক্লিয়ার মানে কিন্তু ভেন্টিলেটরে উঠায় দেওয়া না। অনেকে এখন মনে করতেছে যে কেন পেশেন্টকে আইসিইউতে নিচ্ছে, পেশেন্টকে আইসিইউতে নিচ্ছে কেন, এটা বোঝা গেছে তো যে আমি যদি যখনই পেশেন্টকে দেখবো যে একটা পেশেন্টকে আমি যখন 2 to 6 লিটারের মধ্যে অক্সিজেন দিয়েও তার হলো হবে না, তখন তাকে আমি নেজাল ক্যানুলা দিয়ে দেবো। নেজাল ক্যানুলা দিয়ে দেওয়ার পরেও যদি দেখি যে পেশেন্টকে আমার মনিটর করা ওখানে সম্ভব হচ্ছে না ঠিক মতো, এইসব পেশেন্টকে অবশ্যই এইচডিইউ অথবা আইসিইউতে পাঠাতে হবে। এইসব পেশেন্টকে যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, যাকে 6 লিটার অক্সিজেন দেওয়ার পর রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সেই সব পেশেন্টকে অবশ্যই আমাকে আইসিইউতে পাঠাতে হবে মনিটরিং এর জন্য, নট ফর ভেন্টিলেশন। ঠিক আছে? আমার মনে হয় এই জিনিসগুলা তোমাদের তেমন কোনো দরকার নাই, শুধুমাত্র জানতে হবে যে একটা পেশেন্ট যদি সিভিয়ার কেসে আসে তোমার কাছে, সিভিয়ার কেসে আসছে এবং পেশেন্টের হলো হাইপোক্সিয়া আছে, সেই সাথে পেশেন্ট শকের আসছে, তাহলে অবশ্যই আমাদের নন হেপিনেফ্রিন দিয়ে পেশেন্টের হাইপোটেনশন বা শক ম্যানেজ করতে হবে। ঠিক আছে? এইসব পেশেন্টকে অবশ্যই কি কোন ড্রাগ দিতে হবে? নর এপিনেফ্রিন দরকার নাই। স্পেশাল সিচুয়েশন এগুলা তেমন কোনো কিছু আমার ক্ষেত্রে পড়ানোর নাই। এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে তুমি একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতেছো, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি কোনো পেশেন্ট তোমার কাছে দেখে মনে হয় যে পেশেন্টের কোভিড আছে বা পেশেন্টের হলো যে কোভিড এর সাথে তার হলো কন্ডিশন সিভিয়ার, তাহলে এইসব পেশেন্টকে আমরা রেফার করব। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে রেফার করব, ইন্ডিকেশন অফ রেফারেল এখানে লেখা আছে। এবং রেফারেন্সের সময় কি করব? রেফারেলের সময় পেশেন্টকে অবশ্যই এয়ারওয়ে মেইনটেইন করতে হবে, সাকশন ভালো মতো দিয়ে দিতে হবে, আইভি ক্যানুলা ওপেন করে দিতে হবে এবং পেশেন্টকে অক্সিজেন দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে? এই হলো মোটামুটি আমি সব, যেহেতু বাদ বাকি এখানে দেখো আমাদের ম্যানেজমেন্টের মধ্যে, হ্যালো হ্যালো সবাই শুনতে পাচ্ছ? ম্যানেজমেন্টের মধ্যে দেখো আমি তোমাদের সিভিয়ার পর্যন্ত আসছি, কিন্তু আমি ক্রিটিক্যালে যাই নাই বা এআরডিএস, সেপটিক শক, সেপসিস এইসব জিনিস আমি যাই নাই। কারণ হলো বাচ্চাদের ইউজুয়ালি এইসব ইয়াগুলো আসে না, এগুলো অ্যাডাল্টে তারা পড়বে। আমি তোমাদের মোটামুটি একটা ওভারঅল ধারণা দিছি। আমার মনে হয় যে এই লেকচারটা যদি গো থ্রু করো, খুব মানে যদি তোমাকে মানে দুটা বিষয়, এক নম্বর কথা হলো যদি স্যারে মানে তেমন কোনো ইন্টেনশন না থাকে যে নর্মালি স্যারা চলে যায়, তাহলে এর থেকে বেশি কোশ্চেন ধরার কথা না। মানে সিভিয়ার নিউমোনিয়া অথবা সেপসিস এগুলা তেমন কিছু ধরার কথা না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডাল্টের ক্ষেত্রে তোমার হলো এক্স-রে ফাইন্ডিং, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং এবং হলো সিটি স্ক্যান ফাইন্ডিং কি কি পাবে এটা জানতে হবে। ঠিক আছে? একটা অ্যাডাল্ট যদি নিউমোনিয়া আসে তাহলে কি ধরনের নিউমোনিয়া পাওয়া যায়? ইউজুয়ালি লোবার নিউমোনিয়া পাওয়া যেতে পারে, ইউজুয়ালি বাইলেটারাল নিউমোনিয়া পাওয়া যায় এবং বাইলেটারাল বেজাল নিউমোনিয়া পাওয়া যায়, এবং সেই সাথে তার হলো প্যাচি ওপাসিটিটা থাকে ইউজুয়ালি পেরিফেরিতে। আমরা যখন বাচ্চাদের নিউমোনিয়া দেখছি তখন দেখছি যে থাকে হলো সেন্ট্রালি, ঠিক না? হার্টের বর্ডারের কাছাকাছি তার প্যাচি ওপাসিটি গুলো থাকে, কিন্তু কোভিড এর ক্ষেত্রে থাকবে হলো তাহলে বেজাল নিউমোনিয়া থাকবে অথবা বাইলেটারাল নিউমোনিয়া থাকবে, যেটা থাকবে হলো পেরিফেরিতে। শ্যাডো গুলো বেশি থাকবে পেরিফেরিতে, এবং দেখা যাবে যে শ্যাডো গুলো পেরিফেরি থেকে যদি আমি রিপিটেড এক্সরে করাই বা
তাকে প্রতিদিন একটা করে এক্সরে করায়, তাহলে দেখা যাবে যে শ্যাডো গুলা বাইরে থেকে ভিতরের দিকে বেশি আসতেছে। কথা বুঝা গেছে? আর ডিসচার্জ ক্রাইটেরিয়া তো বলে দিচ্ছি, এগুলা তেমন কিছু করার নাই, এগুলা জাস্ট তোমরা একটু দেখে নিবা। আমার মনে হয় যে এতটুকু পারলে মোটামুটি হবে, কিন্তু সবসময় মনে রাখবা যে ট্রাই টু অ্যাভয়েড ইন্টিউবেশন। ইন্টিউবেশন আমরা যতটুকু পারবো ততটুকু আমি ইন্টিউবেশনকে আমরা হলো দিব না, ঠিক আছে? ইন্টিউবেশনকে আমরা হলো অবশ্যই সবসময় আমরা ইন্টিউবেশনকে আমরা হলো অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা হলো ডিসচার্জ ক্রাইটেরিয়া, ঠিক আছে? ডিসচার্জ ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই দেখতে হবে যে পেশেন্টে হাইপোক্সিয়া ইমপ্রুভ করছে। হাইপোক্সিয়া পিসিআর তো অবশ্যই তার হলো যে নেগেটিভ, পিসিআর নেগেটিভের সাথে অবশ্যই পেশেন্টের ডিসচার্জের সময় দেখতে হবে যে পেশেন্টের হাইপোক্সিয়া ইমপ্রুভ করছে। হাইপোক্সিয়া ইমপ্রুভ করলেই দেখা যাবে যে আমরা সে পেশেন্টকে ছুটি দিতে পারি। থ্যাংক ইউ। Excuse me, sir. হ্যাঁ বলো। স্যার, চেস্ট সিটি স্ক্যানতে অ্যাপিয়ারেন্স কেমন দেখা যায়? সিটি স্ক্যানের ছবি? জি স্যার। আচ্ছা দেখি, আমার কাছে তো ছবি বোধহয় কিছু ছিল, 1 মিনিট একটু হোল্ড করো। এই যে এটা এক্স এর ছবি, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? এক্স রে দেখতে পাচ্ছ সবাই? না স্যার। দেখা যাচ্ছে না? এক্স এটা নতুন স্লাইডটা দেখতে পাচ্ছ না তোমরা সবাই? এত শেয়ারিং হচ্ছে যে। এই না রাফি স্যার, দেখা যাচ্ছে না স্লাইড। দেখা যাচ্ছে না? হ্যালো? না স্যার। আবার শেয়ার করতে হবে স্ক্রিন, তাহলে নতুনটা আসবে। এবার দেখা যায়? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা এক্স এর ছবি। এই যে এগুলো হলো সিটি স্ক্যানের ছবি, মানে সিটি স্ক্যানের ছবিটা এখানে খুব ভালো দেয়া নাই। ইউজুয়ালি দেখা যায় যে দেখো নিউমোনিয়া, এখানে নিউমোনিয়া যদি করা হয়, এটা হলো যে ইয়ার বঙ্কোগ্রাম করছে, তারা ইয়ার বঙ্কোগ্রাম করে আল্ট্রাসোনোগ্রামে এটা ইয়ার বঙ্কোগ্রাম পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি এই যে এআরডিএস হলে এরকম এক্সরে পাওয়া যাবে। সরি, আর তো এখানে কোনো ছবি দেখতেছি না। সিটি স্ক্যানের ছবি ছিল, ছবিগুলা আনলে তো ঠিক আছে। এরপরের ক্লাসে আমরা হলো সিটি স্ক্যান আর হলো এক্স এর ছবিগুলো আলাদাভাবে দেখাই দেবো। ছবিগুলো আসলে আমি আলাদা করা নাই, ছবিগুলো আলাদা করে দেখাই দেবো, আমার মনে থাকবে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, কোশ্চেন নাই? স্যার, ফার্স্ট টেস্টে নেগেটিভ আসার পরে যে আরেকটি সেকেন্ড টেস্ট করা হয়, এই দুইটার মধ্যে টাইম গ্যাপ কতটুকু থাকে? মোট কথা হলো প্রথম টেস্টটা করতে হবে 5 থেকে 10 দিনের মধ্যে, ঠিক আছে? এবং প্রথম টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে সেকেন্ড টেস্টটা করতে হবে প্রথম টেস্টে 72 ঘন্টা পরে, 72 আওয়ার্স অ্যাপার্ট, ঠিক আছে? 3 থেকে 5 দিন অ্যাপার্টে টেস্ট করতে হবে, কিন্তু প্রথম টেস্টটা করতে হবে 5 থেকে 10 দিনের মধ্যে। ফার্স্ট টেস্টটাই জরুরি, ঠিক আছে? আর যদি ফার্স্ট টেস্ট পজিটিভ আসে সেই ক্ষেত্রে সেকেন্ড টেস্ট করতে হবে 7 দিন পরে। জি স্যার। ঠিক আছে, ফার্স্ট টেস্ট যদি পজিটিভ আসে সেকেন্ড টেস্টটা করাবে 7 দিন পরে, কোনো কোনো ক্ষেত্রে 14 দিন পরে করতে বলা হয়।
তবে ইউজুয়ালি এখনকার নতুন যে গাইডলাইন, সে নতুন গাইডলাইন, বর্তমান যে গাইডলাইন সেটা হচ্ছে 7 দিন। Anyone? Any other question? তাহলে আমরা কি শেষ করব? রাফি, জি স্যার। শেষ করব? জি স্যার। কি ইয়েস অর নো? জি স্যার। স্যার ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য